হ্যালো বন্ধুরা, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্ব। নাম তো জানাই আছে, তোমাদের সুমাইয়া। আশা করছি সবাই ভীষণ ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবার জন্য অনেক ভালোবাসা রইল। ঈদের দিন একদম ভোরবেলা থেকে কাজ শুরু হয়ে যায়। আমাদের শুধু না, প্রত্যেকটা মুসলিম পরিবারে এরকম উৎসবের দিন চলে আসলে সকাল থেকে ভীষণ রকম ব্যস্ততা থাকে। পুরো রমজান মাস জুড়ে আমরা কিন্তু ভোর রাত্রিরে উঠে রান্নাবান্না করে খাওয়া দাওয়া এইসব জোগাড় যন্ত্র করেছি কম বেশি। এ কারণে কিন্তু ঈদের দিনও ভোর রাত্রে ঘুম থেকে উঠতে আমাদের একটুও কষ্ট হয়নি। রাত্রি 2:30 নাগাদ ঘুম থেকে উঠে আম্মু আমাদের ঈদের দিন ভোরের ব্রেকফাস্টের জোগাড় শুরু করে দিয়েছিল। আর আমারও ঘুম ভেঙে গিয়েছিল 3টার মধ্যে। ঘুম থেকে উঠে বাসি কাপড়গুলো ধুয়ে আমি চলে এসেছিলাম উনুনটা লেপতে, কারণ আমার উপরে দায়িত্ব ছিল সারা বাড়িঘর লেপা মোছা ক্লিনিংয়ের। তাই আমি ভাবলাম রাত্রি 3টা বাজে এই উনুনটা লেপা শেষ করে ঘরগুলো মুছে দিব। আমার আম্মু চাকরির সুবাদে দীর্ঘদিন শহরেই বাস করছেন, আর আব্বু আম্মু শহরে থাকার কারণে আমার জন্ম এবং বড় হওয়া কিন্তু শহরেই। গ্রামে আসা হতো আগেও কালী ভদ্রে কোনো অনুষ্ঠানে বা ঈদের সময়, এখনো সেভাবেই আসা হয়। এখনো আব্বু আম্মু শহরেই থাকে, মাঝে মাঝে গ্রামে এসে ঘুরে যায়। এই জন্য হয়তোবা গ্রামীণ জীবনযাপনের সাথে খাপ খাইয়ে নিতে আমাদের একটু বেগ পেতে হয় আনাড়ি হাতে। তারপরও চুলাটা লেপে পরিচ্ছন্ন করে ফেলার আপ্রাণ চেষ্টা করেছিলাম। ব্যাস, এই তো উনুনের ল্যাপা মোছা শেষ হয়ে গেলে যখন হেসেল থেকে বেরোলাম, তখন দেখি বাইরে ঘুটঘুটে অন্ধকার রয়েই গেছে। ঘরে এসে দেখছি আম্মু রুটিগুলো বানিয়ে ভাজতে শুরু করে দিয়েছে, তার সাথে তার মিষ্টি আইটেম সিমাই পায়েস সেগুলো কমপ্লিট হয়ে গেছে। আমার নানা বাড়ির ট্রেন্ড হচ্ছে প্রত্যেক ঈদের দিন সকালবেলা ব্রেকফাস্টে চালের একটা রুটি থাকবে, তার সাথে কচি মুরগির ঝোল অথবা বুটের ডাল থাকে। মিষ্টি খাবারগুলো তো থাকেই, সেমাই পায়েস এই জাতীয়। আম্মু কিন্তু তার বাবার বাড়ির ট্রেন্ডটাই এখনো ফলো করে চলছে। আমাদের বাড়িতে প্রত্যেক ঈদের দিন সকালে চালের আটা রুটি থাকে ব্রেকফাস্টে। সকাল 7টা বাজতে বাজতে আমাদের সবগুলো সাংসারিক কাজ কমপ্লিট। মধ্যরাত থেকে আম্মু আর আমি একাধারে কাজগুলো করে গিয়েছি বলেই কিন্তু সময়ের মধ্যে সবগুলো কাজ আলহামদুলিল্লাহ শেষ করতে পেরেছিলাম। আমার বাবা আর আমার মেয়ের বাবাকে ঈদগাহ মাঠের উদ্দেশ্যে বিদায় জানিয়ে দিলাম। দেখো, রাস্তার কোথাও একটা পাতা পড়ে নেই। আমি একেবারে অন্ধকার থাকতেই সব জায়গা থেকে সমস্ত পাতা ঝাড়ু টাড়ু দিয়ে সরিয়ে দিয়েছি। ঘর বাড়ি একদম ঝকঝকে করে ফেলেছি। এত বড় একটা সংসারের অনেকগুলো সাংসারিক কাজ থাকে, বাড়িটার এ মাথা থেকে ও মাথা পুরোটাই একদম ঝকঝকে তকতকে করে রাখা হয়েছে, কোনো রকম হেল্পিং হ্যান্ডের সাহায্য ছাড়া। আম্মু আর আমি একা হাতে সবগুলো গুছিয়ে নিতে পেরেছি। যদি আমরা একটুখানি রাত্রে ঘুমটাকে প্রাধান্য দিতাম, এভাবে কিন্তু সময়ের মধ্যে গুছিয়ে উঠতে পারতাম না হয়তোবা। وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي। আম্মু তো এখন আগের মতো দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারে না, তাই তাকে চেয়ারের ব্যবস্থা করে দেয়া হয়েছে। আমার মেয়ের হাতের মেহেদি ডিজাইনটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমি আবার অতটাও ভালো মেহেদি এঁকে দিতে পারি না, তবে মেয়ে সন্তান ঘরে থাকলে আমার মনে হয় আমার মতো প্রতিটি মায়েদের বিউটিশিয়ান না হয়ে কোনো উপায়ও থাকে না। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইনি ওয়া সাকালাইনি ওয়াল ফারিকাইনি মিন ঈদগাহ
মাঠে সুন্দরভাবে সবাই মিলে আপনজনেদের সাথে নিজের গ্রামবাসীদের সাথে ঈদের নামাজ আদায় করতে পেরে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আমাদের সবার। على حبيبك خير الخلق كلهم ঈদের নামাজ সেরে বাসায় ফেরার পরে চা খেতে খেতে একসাথে সবাই মিলে আড্ডা দেওয়ার কিছুটা সুযোগ আমরা পেয়েছিলাম। আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার কাছ থেকে পাওয়া সব থেকে বড় নিয়ামত হচ্ছে এই যে পরিবারের সবাই মিলে একসাথে বসে কিছু সুন্দর সময় কাটানো। هديت في الله لم চা পর্ব সেরে একটু অলস সময় কাটানো, এই সুযোগে সবার সাথে আবার মোবাইল ফোনে ঈদের শুভেচ্ছা বিনিময় করা। ঈদের দিন বলে কথা, একটু স্পেশাল রান্নাবান্না খাওয়া দাওয়া তো হবে। ভোরবেলাতেই মাংস রোস্ট সব কিছু করা ছিল। দুপুরের দিকে আমরা পোলাওটা রাইস কুকারে বসিয়ে দিয়ে গিয়েছিলাম লেবু বাগান থেকে লেবু পাড়তে। এরপর বাঙালির জীবনে চিরাচরিত রূপ উৎসব মানেই খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া ছাড়া আমরা কোনো উৎসব কল্পনাও করতে পারি না। তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না। ঈদের দিন দুপুরে ছিল ভীষণ গরম, এজন্য দুপুরে পরপর ওর বাবা একরকম বাধ্য হয়ে ওকে আশেপাশে থেকে ঘুরিয়ে নিয়ে এসেছে। আবার আইসক্রিম খাবে, সেই সব কিছু কিনে দেওয়ার পরে সে একটু ঠান্ডা হয়ে বসেছিল। আরিশাকে বাসায় রেখে সন্ধ্যার দিকে আরিশার বাবা আবার একটু বেরিয়ে গিয়েছিল। আর সে সময় আরিশা আবার মন খারাপ করে কান্না জুড়ে দিয়েছে। বাবা কেন তাকে রেখে আবার বাইরে একা একা চলে গেল, কেন একা একা বেড়াতে গেল। শেষে আবার পাশে প্রতিবেশী ভাবির বাসায় নিয়ে গিয়েছিলাম ওকে কয়েক মিনিটের জন্য। সেখানে গিয়ে ভাবি ঈদে পাওয়া নতুন শাড়িগুলো আমাকে দেখাচ্ছিল। ছেড়ে দেব যাব ব্রজের কুলে কুলে, যাব ব্রজের কুলে কুলে, মাগো পায়ের ধুলি। এভাবেই কিন্তু ঈদের দিনটা আমাদের শেষ হয়ে যায়। ব্রজের কুলে কুলে, মাগো পায়ের ধুলি। এরপর দিন অর্থাৎ ঈদের দ্বিতীয় দিন ভোরবেলা ব্রেকফাস্ট ছিল রুটি, সুজি আর খাসির মাংস। দুপুরবেলা আমাদের অনেকটাই সিম্পল মেনু ছিল ঈদের দ্বিতীয় দিনে, তবে গেস্টের ঝামেলা থাকে আর সবার ফরমাস খাটতে খাটতে আমার কিন্তু পায়ের অবস্থা খুব খারাপ, পা ফুলে ব্যথায় একাকার অবস্থা। আর কাউকে না পেয়ে মেয়ের বাবার কাছেই চাপিয়ে দিয়েছিলাম পা জোড়া একটু মাসাজ করে দেওয়ার জন্য। সে কিন্তু অনেক সুন্দরভাবে মাসাজটা দিয়েছিল, আমার কিন্তু ব্যথা একেবারেই ভালো হয়ে গিয়েছে। আর হ্যাঁ, তোমাদেরকেও বলবো যে পায়ের ব্যাপারে একটু যত্নশীল হবে, কারণ মেয়েদের অতিরিক্ত সাংসারিক কাজের চাপে প্রায়ই কিন্তু পায়ের ব্যথা করতেই থাকে। এগুলো অবহেলা করা যাবে না। চেষ্টা করবে প্রোটিন সমৃদ্ধ খাবারগুলো বেশি খেতে, আর মাঝে মাঝে প্রিয়জনের কাছ থেকে এভাবে পা একটু টিপে টুপে নিতে। তাতে করে কিন্তু দুটো লাভ আছে, এক তো তোমার পায়ের ব্যথার উপশম হবে, দ্বিতীয় এইভাবে নিজের প্রিয়জনের কাছ থেকে কিছুটা সান্নিধ্য আদায় করে নিতে পারবে। যাব ব্রজের কুলে কুলে, যাব ব্রজের কুলে কুলে, মাগো পায়ের ধুলি। যাব ব্রজের কুলে কুলে, মাগো পায়ের ধুলি, ওরে পাগল মন। দ্বিতীয় দিন আমাদের দুপুরের মেনু খুব সিম্পল ছিল, মাছ ভাত ডাল তরকারি সবজি এগুলোই। কারণ অনেকদিন উপবাস থাকার কারণে কিন্তু শারীরিক একটু সমস্যা লাগছিল, হঠাৎ করে এত খাবার দাবারগুলো অস্বস্তিকর হয়ে উঠেছিল। দুপুরে সিম্পল মেনু ছিল বলে বিকালের দিকে আম্মু বানিয়েছিল বেসনের লাড্ডু, ভীষণ মজা হয়েছিল। ঘি দিয়ে চপচপে করে বানানো বেসনের লাড্ডু, আর তার সাথে ছিল নুডলস। তৃতীয় দিন অর্থাৎ আজকে দুপুরে রান্না হয়েছে খিচুড়ি, মাংস ভুনা, আর তার সাথে আমরা করেছিলাম চিংড়ি দিয়ে এঁচোড়ের চচ্চড়ি। এই কারণেই চলে গিয়েছিলাম কাঁঠাল গাছ থেকে ছোট্ট খাট্ট কচি একটা এঁচোড় ছিঁড়তে। সবগুলোই ছোট, তো দেখে শুনে একখানা এঁচোড় পাড়া হয়েছে। আজকে এই পর্যন্তই, ভালো থেকো সবাই, টাটা।